নমস্কার, নিউজ নাও এর প্রাইম টাইমে সকলকে স্বাগত। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। বিচারক হিসেবে সবচেয়ে বেশি ৯১,১৫৭টি মামলার নিষ্পত্তি করে ইতিহাস তৈরি করেছেন ত্রিপুরার উচ্চ আদালতের প্রধান বিচারপতি অমরনাথ গৌর। প্রতিদিন গড়ে ১০৯টি মামলা নিষ্পত্তি করে আন্তর্জাতিক ওয়ান্ডার বুক অফ রেকর্ডসে স্থান করে নিয়েছেন বিচারপতি অমরনাথ গৌর। একজন বিচারকের দ্বারা সবচেয়ে বেশি মামলা নিষ্পত্তি করে ইতিহাস তৈরি করেছেন ত্রিপুরার উচ্চ আদালতের প্রধান বিচারপতি অমরনাথ গৌর। ২০১৭ সাল থেকে মোট ৯১,১৫৭টি মামলার নিষ্পত্তি করার কারণে আন্তর্জাতিক ওয়ান্ডার বুক অফ রেকর্ডসে স্থান করে নিয়েছেন ত্রিপুরার উচ্চ আদালতের প্রধান বিচারপতি। এই কৃতিত্বকে সম্মান জানাতে হায়দ্রাবাদের রাজভবনে এক অনুষ্ঠানে বিচারপতিকে ওয়ান্ডার বুক অফ রেকর্ডস ইন্টারন্যাশনালের মানপত্র প্রদান করেন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেব বর্মন। ২০১৭ সালে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের যৌথ হাইকোর্টের একজন বিচারক হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন বিচারপতি গৌর। প্রতিদিন গড়ে ১০৯টি মামলার সমাধান করে বিচার ব্যবস্থায় একটি উদাহরণ তৈরি করেছেন বিচারপতি গৌর। ২০২১ সালের অক্টোবর মাসে ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি হিসেবে নিযুক্ত হন অমরনাথ গৌর। নভেম্বর ২০২২ থেকে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত ত্রিপুরার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে ৬০% মামলার নিষ্পত্তি করেন বিচারপতি অমরনাথ গৌর। এটি বিচারপতি অমরনাথ গৌরের শ্রেষ্ঠত্বের অসাধারণ রেকর্ডের একটি প্রমাণ। আমরা ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত হায়দ্রাবাদ এবং ত্রিপুরা হাইকোর্টে ৯১,১৫৭টি পৃথক মামলার পরিচালনা করার ক্ষেত্রে তার ব্যতিক্রমী কৃতিত্বকে স্বীকৃতি দিই। প্রতিদিন গড়ে ১০৯টি মামলার ন্যায় বিচার করায় এই অসামান্য কৃতিত্বের বিচার ব্যবস্থার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক বলে জানিয়েছেন ওয়ান্ডার বুক অফ রেকর্ডস ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নির্ধারিত সময়ে সভ্যপদ অভিযানের টার্গেট পূরণ না হওয়ার কারণে বারবারই সভ্য সংগ্রহ অভিযানের সময়সীমা বাড়িয়ে চলছে বিজেপি ত্রিপুরা প্রদেশ। টার্গেট পূরণ না হওয়ার সাপেক্ষে এবার ২১ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো সভ্যপদ সংগ্রহ অভিযানের সময়সীমা। বারবার সময়সীমা পরিবর্তন করেও সভ্য সংগ্রহের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ ত্রিপুরা প্রদেশ বিজেপি। এবছর মোট ১২ লক্ষ সদস্যের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে গত ৩রা সেপ্টেম্বর সভ্যপদ সংগ্রহ অভিযান শুরু করেছিল ত্রিপুরা প্রদেশ বিজেপি। এরপর ২ দফায় সময় বাড়ানোর পর সভ্যপদ সংগ্রহের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ১৫ নভেম্বর পর্যন্ত। কিন্তু ১৫ নভেম্বরের মধ্যেও নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন না হবার কারণে এবার তা বাড়ানো হয়েছে ২১ নভেম্বর পর্যন্ত। অর্থাৎ সার্বিকভাবে সভ্যপদ অভিযানে নির্ধারিত ১২ লক্ষ সদস্যের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে ৩বার সময়সীমা পরিবর্তন করতে হলো ত্রিপুরা প্রদেশ বিজেপিকে। বিজেপি ত্রিপুরা প্রদেশ থেকে পাওয়া তথ্য অনুযায়ী নির্ধারিত ১৫ নভেম্বর পর্যন্ত অনলাইনে সদস্য সংগ্রহ হয়েছে ৯ লক্ষ। এক্ষেত্রে অফলাইনে সদস্য সংখ্যা সংগ্রহের পরিসংখ্যান ৪ লক্ষ। সদস্য সংগ্রহের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে বারবারই মাঠে নামতে হচ্ছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে। সদস্য সংগ্রহে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে মুখ্যমন্ত্রীর উপরেই সবচেয়ে বেশি নির্ভর করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রশাসন এবং সংগঠন দুটি ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী নির্ভর হয়ে পড়েছে ত্রিপুরা বিজেপি। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই জেলা, মণ্ডল ও বুথ স্তরের নির্বাচন সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। সাংগঠনিক নির্বাচনের মধ্য দিয়ে ডিসেম্বর মাসের মধ্যেই বুথ কমিটি থেকে শুরু করে মণ্ডল এবং জেলা সভাপতির নাম ঘোষণা করবে বিজেপি। এক্ষেত্রে ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে নির্বাচনগুলি সম্পন্ন করার জন্য প্রদেশ নেতৃত্বকে নির্দেশ দিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। পরিশেষে দলের গণতন্ত্র অনুসারে এক পদ এক নীতি মেনে বদল করার সম্ভাবনা রয়েছে সভাপতিও। তবে দলের সদস্য সংগ্রহ অভিযান পর্ব শেষ হলেই সম্পন্ন হবে পুরো প্রক্রিয়াটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছি পরবর্তী সংবাদে। রাজ্যে নাবালকদের দ্বারা সংগঠিত অপরাধের ঘটনাগুলি উদ্বেগের মধ্যেই রেখেছে সমাজতত্ত্ববিদদের। বিশেষ করে নেশা এবং মাদকের সঙ্গে জড়িয়ে বিভিন্ন অপরাধমূলক ঘটনা সংগঠিত করছে নাবালকরা। একই সঙ্গে ধর্ষণের মতো অপরাধের প্রবৃত্তিও দেখা যাচ্ছে নাবালকদের মধ্যে। এবং নাবালকদের মধ্যে অপরাধ মানসিকতা প্রবণতা বাড়ার পেছনে দায়ী পরিবার এবং সমাজ ব্যবস্থা উভয়ই বলে বিশ্বাস করেন সমাজতত্ত্ববিদ এবং মনোরোগ চিকিৎসকরা। এই নিয়ে বিশেষ রিপোর্ট তুলে ধরা হচ্ছে এবারের প্রতিবেদনে। তথ্য পরিসংখ্যানের নিরিখে গোটা দেশের চেয়ে ত্রিপুরায় নাবালকদের দ্বারা অপরাধমূলক ঘটনা কম হলেও তাদের মধ্যে অপরাধী মানসিকতা এবং প্রবৃত্তি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলেই মনে করছেন সমাজতত্ত্ববিদরা।
বিশেষ করে মাদক এবং বিভিন্ন নেশার সঙ্গে জড়িত হয়ে অপরাধী মানসিকতা এবং প্রবৃত্তি নাবালকদের মধ্যে বিস্তার লাভ করছে বলেই মনে করছে তথ্যবিজ্ঞ মহল। ন্যাশনাল ক্রাইম রিপোর্টে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে নাবালকদের দ্বারা অপরাধমূলক ঘটনার পরিসংখ্যান গোটা দেশে মোট 30,555। এক্ষেত্রে প্রথম সারিতে রয়েছে দিল্লি, বিহার, গুজরাট, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান। নাবালকদের দ্বারা সংগঠিত অপরাধের ক্ষেত্রে রয়েছে খুন, আক্রমণ, চুরি, ডাকাতি, অবৈধ অস্ত্রবহন এবং ধর্ষণ। নাবালকদের দ্বারা অপরাধমূলক ঘটনাগুলির ক্ষেত্রে ধর্ষণ, চুরি, ছিনতাই এবং মাদকের মতো বিভাগগুলিতে মামলা লিপিবদ্ধ হয়েছে ত্রিপুরার বিভিন্ন থানাগুলিতেও। আইপিসি এবং এসএলএল এর অধীনে নাবালকদের দ্বারা সংগঠিত অপরাধের ক্ষেত্রে 2018 সালে 94টি মামলা, 2019 সালে 104টি মামলা, 2020 সালে 103টি মামলা, 2021 সালে 32টি মামলা, 2022 সালে 55টি এবং 2023 সালে 39টি মামলা লিপিবদ্ধ হয়েছে বিভিন্ন থানা এলাকায়। বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসা পরিসংখ্যান অনুযায়ী চলতি 2024 সালের 12 অক্টোবর পর্যন্ত নাবালকের ক্ষেত্রে মাদকাসক্তের মামলা লিপিবদ্ধ হয়েছে 31টি। এক্ষেত্রে ধর্ষণের মামলা লিপিবদ্ধ হয়েছে 3 জনের বিরুদ্ধে। চুরি এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলা লিপিবদ্ধ হয়েছে 7 জন নাবালকের বিরুদ্ধে। 2022 সালে ধলাই জেলায় পরিবারের 3 সদস্য এবং এক আত্মীয়কে হত্যার অভিযোগে গ্রেফতার হওয়া 15 বছরের নাবালক, কিংবা 2023 সালে নাবালিকা ধর্ষণের দায়ে 2 নাবালককে পক্সো আইনে মৃত্যুদণ্ডের আদেশ চলতি বছরে খোয়াইয়ে রোমহর্ষক ডাকাতির ঘটনায় জড়িত মোট 9 জনের মধ্যে 2 জন নাবালকের গ্রেফতার হওয়া ইত্যাদি হার্ড কোর ক্রাইমের ঘটনাগুলি উৎস রাখলেও সমাজের তৃণমূল স্তরে নাবালকদের মধ্যে অপরাধ মানসিকতার বৃদ্ধির প্রবণতা কোনোভাবেই বাদ দেওয়া যায় না বলেই মনে করছেন সমাজতত্ত্ববিদরা। স্কুল পড়ুয়াদের মধ্যে মাদক এবং নেশা বিস্তারের কারণে তাদের মধ্যে বাড়ছে অপরাধ মানসিকতা, প্রেক্ষিতে বাড়ছে অসামাজিক কার্যকলাপও। প্রেক্ষাপটে রয়েছে পারিবারিক হিংসা এবং সমাজের নেতিবাচক গোষ্ঠীর সঙ্গে মেলামেশা। নাবালকদের মানসিক দুর্বলতার সুযোগটিকে ব্যবহার করে মাদকাসক্তি এবং বিভিন্ন প্রলোভনের মাধ্যমে তাদেরকে অপরাধের জগতে ঠেলে দিচ্ছে সুযোগ সন্ধানীরা। প্রতিক্রিয়াশীলদের খপ্পরে পড়ে শারীরিক এবং মানসিক শোষণের শিকার হয়ে শেষ পর্যন্ত অপরাধের পথ বেছে নিচ্ছে কিশোররা। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যেখানে নাবালকদের মাদকাসক্তির অতল গহ্বরে ঠেলে দিয়ে তাদের অপরাধের দিকে প্ররোচিত করার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নাবালকদের রক্ষার পাশাপাশি তাদের কোনোভাবেই যেন অপব্যবহার করা না হয় সেই জন্য আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তবে নাবালকদের দ্বারা অপরাধ বৃদ্ধি নিয়ন্ত্রণে পরিবার এবং সমাজ ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলেই মনে করে সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। সুস্থ পরিবারই যেখানে গঠন করতে পারে সুস্থ সমাজ ব্যবস্থা, সুস্থ দেশ এবং একটি জাতি, সেখানে কিশোর এবং নাবালক অপরাধমূলক ঘটনা নির্মূল করতে এগিয়ে আসতে হবে সবাইকে। এক্ষেত্রে আগামীর ভবিষ্যৎকে রক্ষা করতে গেলে বর্তমানেই নিতে হবে পদক্ষেপ বলেও মনে করছে সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উত্তর ত্রিপুরা ও দক্ষিণ ত্রিপুরা জাতীয় সড়কে সংযুক্ত করা এবং শহরকে যানজট মুক্ত করাটা সরকারের একটা উত্তম উদ্যোগ। আগরতলার গোলচক্কর এলাকা পরিদর্শনে গিয়ে বললেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। রবিবার গোলচক্কর এলাকা পরিদর্শনে গিয়ে সেখানকার উদ্বাস্তু পরিবারের লোকজনদের সাথেও কথাবার্তা বলেন বিরোধী দলনেতা। রাষ্ট্র ও সমাজের বিকাশে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উদ্বাস্তু এলাকা পরিদর্শন করে উদ্বাস্তুদের উদ্দেশ্যে তার অভিমত ব্যক্ত করেন তিনি। গোলচক্কর সংলগ্ন কোনো সরকারি জমিতে তাদের পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করা এবং জীবন জীবিকা নির্বাহের জন্য নিশ্চিত আয়ের ব্যবস্থা করা, এই দুটি দাবি তার কাছে পেশ করেছেন এলাকাবাসী বলে জানান বিরোধী দলনেতা। আমাদের দক্ষিণ ত্রিপুরা থেকে যে জাতীয় সড়ক আসছে, এদিকে এই উত্তর ত্রিপুরা থেকে আসছে, এই দুটার মধ্যে এই মানে লিঙ্ক করতে হবে। শহরটাকে আরও বেশি যানজট মুক্ত করার জন্য বাইপাস করতে হবে। উত্তম উদ্যোগ। এই ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষ সবাই চায়। তারা শুধু 2 দফা দাবি লিখেছেন। কি লিখেছেন? গোলচক্কর সংলগ্ন কোনো সরকারি জমিতে গৃহ নির্মাণ করে আমাদের পুনর্বাসন দেওয়া হোক, আমাদের জীবন জীবিকা নির্বাহের জন্য নিশ্চিত আয়ের ব্যবস্থা করা হোক। আমি বলবো
স্বাস্থ্য দপ্তরের উদাসীনতায় ঊনকোটি জেলা হাসপাতালগুলিতে অক্সিজেন প্ল্যান্ট ও সিটি স্ক্যান পরিষেবা প্রায় বন্ধের মুখে। পরিষেবা চূড়ান্তভাবে ব্যাহত হওয়ায় গোটা জেলা জুড়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে 2022 সালে জেলা হাসপাতাল কমপ্লেক্সে অক্সিজেন প্ল্যান্ট নির্মাণের কয়েক মাস পরিষেবা দিলেও 2023 সালের প্রথম থেকে প্রায় 1 বছর যাবত ঊনকোটি জেলা হাসপাতালের অক্সিজেন প্ল্যান্ট নষ্ট হয়ে পড়ে আছে। শুধু ঊনকোটি জেলা হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টই নয়, জেলার সমস্ত মহকুমা হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টগুলি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। এ ব্যাপারে প্ল্যান্টে নিয়োজিত কর্মীর কাছে জানতে চাইলে তিনি কোনো ধরনের মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন। এ ব্যাপারে পরে সদ্য নিযুক্ত হওয়া ঊনকোটি জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর রোহন পালের কাছে জানতে চাইলে তিনি জানান, জেলা হাসপাতালের অক্সিজেন প্ল্যান্ট যে কোম্পানির মাধ্যমে রক্ষণাবেক্ষণ হতো সেই কোম্পানির সাথে দপ্তরের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। তাই নতুন করে আবার চুক্তিপত্র না হওয়া পর্যন্ত অক্সিজেন প্ল্যান্ট বন্ধ থাকবে। শীঘ্রই অক্সিজেন প্ল্যান্টের পরিষেবা শুরু করার জন্য তিনি দপ্তরের অধিকর্তাকে লিখিতভাবে জানিয়েছেন বলেও অভিমত ব্যক্ত করেন। অক্সিজেন প্ল্যান্ট বিকল হওয়ার কারণটা হচ্ছে গিয়ে আমাদের যে অ্যানুয়াল মেনটেনেন্সটা একটা কোম্পানির সাথে ছিল, সেই কোম্পানির সাথে অলরেডি টাই আপটা শেষ হয়ে গেছে। তো নতুনভাবে যতদিন না আমাদের কারণ কোনো একটা কোম্পানির সাথে অ্যানুয়াল মেনটেনেন্সটা শুরু হচ্ছে, ততদিন আমরা থ্রো সিলিন্ডার্স পরিষেবা দিয়ে যাচ্ছি। কোনো পরিষেবাতে কোনো ঘাটতি নেই আমাদের। ওই অক্সিজেন প্ল্যান্ট মেনটেন করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা অ্যানুয়াল মেনটেনেন্স, যেটা থ্রো ডিএইচএস করবে। আমরা অলরেডি ডিএইচএসকে থ্রো পিডব্লিউডি মেকানিক্যাল কুমারঘাট ডিভিশন অলরেডি জমা দিয়ে দিয়েছে। তো সেটা অলরেডি প্রসেসিংয়ে চলছে। যখনই হয়ে যাবে তখনই আমরা এটা ফাংশনিং করতে শুরু করে দেবো। নিয়ার অ্যাবাউট 7-8 মাস ধরে বন্ধ আছে। শহরের ব্যবসায়ী রতন চৌধুরীর আখাউড়া রোড এলাকার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যায় পশ্চিম আগরতলা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধারের ঘটনায় বাড়ির মালিক রতন চৌধুরীকে গ্রেফতার করে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ। মৃত শুভাগত চক্রবর্তী উর্ফে অভিজিৎ চক্রবর্তীর বাড়ি যোগেন্দ্রনগর রেন্টার্স কলোনি এলাকায়। মৃত ব্যক্তি ও রতন চৌধুরী উভয়ই অংশীদারি ব্যবসায় জড়িত ছিলেন বলে জানা যায়। মৃতদেহ উদ্ধারের ঘটনায় রতন চৌধুরীর স্ত্রী ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছেন। তবে দুজনের মধ্যে আর্থিক লেনদেন সংক্রান্ত ব্যাপারে তিনি জানান, তার স্বামী মৃত শুভাগতর কাছ থেকে প্রায় 87 লক্ষ টাকা প্রাপ্য ছিলেন। আর সেই ব্যাপারে গতকাল রাতে তাদের বাড়িতে আসে শুভাগত চক্রবর্তী। পুলিশ তো এসে দরজা খুলেছে, আমরা তো দরজা খুলিনি। মারবো কেন স্যার? আমাদের এত লক্ষ টাকা যেখানে আটকানো, সেখানে অনেকে মেরে দিলে আমি টাকাটা পেয়ে যাবো? আপনি বলুন না। এদিকে মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা মৃত্যুর ঘটনাটি সম্পর্কে সন্দেহ প্রকাশ করে তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন। আপনারাই চিন্তা করে দেখুন না, হ্যাঁ যদি নিজের ইচ্ছাকৃত মারা যায় তাহলে পার্টির নিচে নিচে গেলে মাটির নিচে কেন এরকম ভাবে যদি কারোর উপর সন্দেহ আছে আপনারা? আর সন্দেহ তো তাইনের উপরই, তাইনের বাড়ির যখন যার বাড়ি তাইনের উপরই তো আমার সন্দেহ। তাইনের বাড়িতে শুভাগত চক্রবর্তীর মৃতদেহটি ঝুলন্ত অবস্থায় রতন চৌধুরীর বাড়ির একটি বন্ধ ঘর থেকে উদ্ধার করা হয়েছে। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে আগরতলা পশ্চিম থানার পুলিশ। দেখছি ওই রতন কুমার চৌধুরীর বাড়িতে দোতলাতে একটা বদ্ধ রুম পরে আমরা এটা ড্রপ বানিয়ে দিচ্ছি, একটা রুম পুষে দিচ্ছি সিলিং ফ্যানে। কিন্তু এখন আমরা ইনভেস্টিগেশন চলতেছে একটু সুসাইড না মার্ডার। কার বাড়িতে পাওয়া গেছে এটা? রতন কুমার চৌধুরী একেবারে কি কারণে সুইসাইড করেছে এবং কিছু জানতে পেরেছেন? বা তারা দুজনে পার্টনারশিপ কন্ট্রাক্টর। কালকে রাত্রে 8:30টায় তাদের বাড়ি যাইছিল, আইছিল মানে তাদের বর্তমানে তাদের গাড়ি দিয়ে আইছিল। কার সাথে? তাদের সাথে, ওনার সাথে রতন কুমার চৌধুরীর সাথে। আচ্ছা। এরপরে রাত্রেবেলা 11টার দিকে বুঝতেছে তাদের খাওয়া দাওয়া করছে, তাদের সিঙ্গি ঘুমে ঘুমাইতে দিচ্ছে। হ্যাঁ, পরে আজকে সকালে দরজা খুলতেছে, খবর দিচ্ছে, আমরা আইছি, আমরা ইনভেস্টিগেশন চলতেছে। শহরের বুকে স্বনামধন্য ব্যবসায়ীর বাড়ি থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি নিছক আত্মহত্যা না এর পেছনে কোনো কারণ লুকিয়ে আছে সেটি বের করতে পুলিশ কি ভূমিকা পালন করে তা দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
এদিকে মণিপুরে সহিংসতা জারি থাকার কারণে উদ্বিগ্ন স্বরাষ্ট্র মন্ত্রক। প্রেক্ষিতে মহারাষ্ট্রের নির্বাচনী সমাবেশ বাতিল করে দিয়ে দিল্লিতে ফিরে এসে বৈঠক করেন অমিত শাহ। এদিকে মণিপুর থেকে এএফএসপিএ তুলে দেবার জন্য কেন্দ্রের কাছে দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং। 3 জন নারী ও 3 জন শিশুর মৃতদেহ উদ্ধারের পর সহিংস বিক্ষোভ অব্যাহত রয়েছে মণিপুরে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্বরাষ্ট্র মন্ত্রক। প্রেক্ষিতে মহারাষ্ট্রের নাগপুরে 4টি সমাবেশ বাতিল করে দিল্লিতে ফিরে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরবর্তী সময়ে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জরুরি বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স প্রধান অনিশ দয়ালকে পাঠানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। ইতিমধ্যে মণিপুর থেকে সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন বা এএফএসপিএ প্রত্যাহার করার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং। সহিংসতার কারণে 14 নভেম্বর ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, জিরিবাম, কাপুংকপি এবং বিষ্ণুপুর জেলার শেকমাই, লামসাং, লামলাই, জিরিবাম, লিমাখং এবং মাইরাং থানা এলাকার এএফএসপিএ জারি করেছিল কেন্দ্রীয় সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং এবং 10 জন বিধায়কের বাড়িতে আক্রমণ করা হয়েছিল শনিবার। পরিস্থিতির অবনতি দেখে 5টি জেলায় কারফিউ জারি করা হয়েছে এবং 7টি জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। উল্লেখযোগ্য বিষয় হলো, মুখ্যমন্ত্রী বীরেন সিংকে অপসারণের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি লিখেছেন রাজ্যের মন্ত্রিসভার 3 জন মন্ত্রী সহ 19 জন বিজেপি বিধায়ক। আগামী 2-3 দিনের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে বলে রিপোর্টে উল্লেখ করেছে বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমগুলো। শনিবার 2 জন নারী ও 1 জন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে জিরিভামের বরাক নদীর তীর থেকে। সন্দেহ করা হচ্ছে 11 নভেম্বর জিরিভাম থেকে তাদের অপহরণ করেছিল কুকি জঙ্গিরা। 11 নভেম্বর 10 জন বন্দুকধারী জঙ্গিকে হত্যা করেছিল নিরাপত্তা বাহিনী, যেখানে এই 10 জনকে গ্রাম রক্ষক হিসেবে অভিহিত করেছিল কুকি জো সংগঠন। এমনকি 15 নভেম্বর রাতে উদ্ধার হয় 1 জন মহিলা ও 2 জন শিশুর দেহ। বিক্ষোভের কারণে মণিপুরের 5টি উপত্যকা জেলায় জারি করা হয়েছে কারফিউ। 2 দিনের জন্য 7টি জেলায় নিষিদ্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। এই জেলাগুলি হলো ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, বিষ্ণুপুর, থৌবল, কাকচিং, কাপুংকপি এবং চুরাচাঁদপুর। এদিকে মণিপুরের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আবারও এক প্রস্ত আক্রমণ হানল বিরোধী দল কংগ্রেস। মণিপুরের পরিস্থিতি প্রধানমন্ত্রীর জ্ঞাতসারেই হচ্ছে বলে সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির। ফিরছি বিরতির পর, দেখতে থাকুন নিউজ নাও। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। আবারও চোখ রাখছি সংবাদে। রাজ্যের বিভিন্ন কলেজে মোট 273টি শূন্য পদ রয়েছে। 2000-এর উপর যোগ্য প্রার্থী রয়েছেন। তার মধ্যে 100 জনের উপরে প্রার্থী রয়েছেন যাদের সহকারী অধ্যাপক হওয়ার যোগ্যতা রয়েছে। সাংবাদিক সম্মেলনে এই তথ্য দেওয়া হয়েছে নেট স্লেট পিএইচডি ফোরামের পক্ষ থেকে। রবিবার ত্রিপুরা নেট স্লেট পিএইচডি ফোরামের পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ বর্মন। সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক সুমন আলী, কার্যনির্বাহী সদস্য ডক্টর বিক্রমজিৎ সরকার সহ অন্যান্যরা। নেট স্লেট পিএইচডি ফোরামের এদিনের সাংবাদিক সম্মেলনের আলোচ্য মূল বিষয় বস্তু হল ত্রিপুরায় উচ্চশিক্ষার বেহাল দশা এবং যোগ্যতা সম্পন্ন অতিথি অধ্যাপকদের করুণ ও শোচনীয় অবস্থা। শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ বা জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা সুনিশ্চিত করতে হবে। রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয় নেট স্লেট পিএইচডি ফোরামের পক্ষ থেকে।
রাজ্যের যে উচ্চশিক্ষা সেটা বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি। ত্রিপুরার বর্তমানে 25টি সাধারণ ডিগ্রি কলেজ রয়েছে, আপনারা সবাই অবগত, এবং 5টি প্রফেশনাল কলেজ, তার মধ্যে সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় অগ্রগণ্য রয়েছে। কিন্তু ইউজিসি নির্ধারিত ছাত্র শিক্ষক অনুপাত অনুযায়ী যেখানে 2100 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অধ্যাপকের দরকার, সেখানে বর্তমান রয়েছে প্রায় 388 জন স্থায়ী শিক্ষক। ফোরামের তথ্য অনুযায়ী ত্রিপুরায় বর্তমানে 25টি সাধারণ ডিগ্রি কলেজ, 5টি পেশাদার কলেজ রয়েছে। কিন্তু ইউজিসি নির্ধারিত ছাত্র শিক্ষক অনুপাত অনুযায়ী যেখানে 2100 জন অধ্যাপক থাকার কথা, সেখানে মাত্র সীমিত সংখ্যক অধ্যাপক দিয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনার কাজ চালানো হচ্ছে। গত 7 বছরে রাজ্যের কলেজগুলিতে মাত্র 91 জন অধ্যাপক নিয়োগ করা হয়েছে। বর্তমানে রাজ্যে 2000-এর উপর যোগ্যতা সম্পন্ন প্রার্থী রয়েছে। যোগ্যতা অনুযায়ী প্রার্থীদের নিয়োগের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন উচ্চ পদস্থ পদাধিকারীদের জানানো সত্ত্বেও সংশ্লিষ্ট দফতরের তরফ থেকে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানানো হয় ফোরামের পক্ষ থেকে। পাশ করেছেন সেরকম কোয়ালিফাইড ক্যান্ডিডেট প্রায় 2000-এর উপরে আছে। আমরা বিভিন্ন সময়ে রাজ্যের যারা উচ্চপদস্থ পদাধিকারী রয়েছেন, বিভিন্ন আমলা আধিকারিক রয়েছেন, আমরা আমাদের যা নিবেদন আবেদন সব কিছুই আমরা উপর মহলে পাঠিয়েছি। তো ওনারা বলছেন দেখছি, চেষ্টা করছি। তো এবার বক্তব্য হলো, সময় কিন্তু অনেকটাই অনেক বিলম্ব হয়ে গেছে। অতি দ্রুত এই পদক্ষেপ যদি গ্রহণ করা না হয়, তাহলে সেটা স্টুডেন্টের এখানে যেটা মানে শিক্ষার যে মান, সেটা স্বাভাবিক ধারা বজায় রাখতে গিয়ে ব্যাহত হচ্ছে। 273টি শূন্য পদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বা সংশ্লিষ্ট দফতর থেকে স্বতঃস্ফূর্তভাবে যদি দ্রুত পদক্ষেপ নিয়ে নিয়োগ করা হয়, তবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আরো সুন্দর হবে বলে সাংবাদিক সম্মেলনে আশা প্রকাশ করেন ত্রিপুরার অতিথি অধ্যাপক সংঘের আহ্বায়ক ডক্টর সিদ্ধার্থ শঙ্কর দেব। আমরা আবেদনের মাধ্যমে এটাই বলতে চাই যে বর্তমানে যারা অতিথি অধ্যাপক বা অধ্যাপনার মধ্যে রয়েছেন, তারা নিরলসভাবে করছেন, কিন্তু যে ক্রাইসিস রয়েছে সেই ক্রাইসিস কিন্তু নেওয়া, যদি 273টা পোস্ট নেওয়া হয়, যদি ফিল আপ করা হয় নতুন প্রসেসে, গভর্নমেন্ট ধীরে ধীরে নেয়, তারপরেও কিন্তু ক্রাইসিস থেকে যাবে। তো আমাদের যারা আমরা এক্সিস্টিং আছি, যদি আমাদের সেটা নেওয়া হয়, তো রিসেন্টলি সেটা সাময়িকভাবে হলেও লাঘব হতে পারে। তো সেটা এখন সরকারের কাছে আমরা বিবেচনার মধ্যে রেখেছি। কারণ সরকার যদি মানে ওনাদের স্বতঃস্ফূর্তভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের অন্যান্য যারা মন্ত্রী মহোদয়রা রয়েছেন বা ক্যাবিনেট রয়েছে, ওনারা যদি এই দ্রুত পদক্ষেপ ইমিডিয়েটলি অ্যাকশন নেন, তাহলে আমাদের বিশ্বাস যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আরও ভালোভাবে ক্রমান্বিত হতে পারে। সম্মেলনে ফোরামের পক্ষ থেকে সামগ্রিক দিক বিবেচনা করে ইউজিসি নির্ধারিত নিয়ম অনুযায়ী এবং ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে শিক্ষার গুণগত মান বিচার করে যোগ্যতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়ার কথা বিবেচনা করার অনুরোধ করা হয়েছে রাজ্য সরকারের নিকট। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজনৈতিক উদ্দেশ্যে রাজ্যের উপজাতিদের ঠকানো হচ্ছে বলে অভিযোগ করল উপজাতি ভিত্তিক নতুন দল স্টেট ডেমোক্রেটিক পার্টি। কেউ তিপ্রাল্যান্ড, আবার কেউ গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে ঠকিয়ে চলছে উপজাতিদের। সবকিছু হচ্ছে মন্ত্রিত্ব পাওয়ার জন্য। পাহাড়ের উপজাতিদের নিয়ে খেলছেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন দলের চেয়ারম্যান অগর দেববর্মা। এখন তিপ্রা মাথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন পিছিয়ে গেছেন ওনার মূল দাবি থেকে বলে অভিযোগ করেন উপজাতি ভিত্তিক নতুন এই রাজনৈতিক দলটি। দাবিটা ছিল মানে ঠকিয়ে শুধু পাওয়ারে আসার জন্য ঠকানোর কারবার হলো আইপিএফটি, গেল আইপিএফটি এবং এখন আছে, এবং যারা এখন ত্রিপুরা মথা, তাদেরও শুধু ঠকানো, আমাদেরকে ঠকিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া ওদের লক্ষ্য, এবং ক্ষমতা অলরেডি পেয়ে গেছে। এখন অনিমেষ বাবু ফরেস্ট মন্ত্রী, বিশেকেটু হাফ প্যান্ট মন্ত্রী, কি বলে আইপিএফটি শুক্লাচরণ বাবু, উনি মন্ত্রী, এই মন্ত্রী পর্যন্ত 7 দাবিগুলা এখন 7 সমুদ্র 13 নদীতে ভাসিয়ে দেওয়া হলো। তাহলে তাদের উদ্দেশ্য ছিল শুধু আপনাদের নিয়ে রাজনীতি খেলা, খেলা, ঠকানো।
প্রথমে বিধ্বংসী বন্যা এবং পরে শিলাবৃষ্টির কারণে প্রচন্ড ক্ষতির সম্মুখীন রাজ্যের কৃষকরা। ধ্বংস হয়ে গেছে কৃষকদের লাউ, কাঁকরোল, শিম, ডাঁটা, ধনিয়া পাতা, মূলা, বেগুন, কুমড়ো। এখন আলু চাষ করছেন, হাতে কোনো রকম টাকা পয়সা নেই। কিভাবে করবেন চাষ, এই প্রশ্নই এখন কৃষকদের। ভয়াবহ বন্যার পর ক্ষতিপূরণের নামে রাজ্য সরকার যে 1000 টাকা প্রদান করেছে তা দিয়ে কিছুই করা সম্ভব নয় বলে জানিয়েছেন উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের 8 নম্বর ওয়ার্ড ফকিরামুড়া এলাকার কৃষকরা। ক্ষতির বহর এতটাই বেশি যে এই অর্থরাশি দিয়ে কোনোভাবেই সম্ভব নয় ক্ষতিপূরণ বলে জানিয়েছেন ফারুক মিয়া, বাহাদুর মিয়া, ফজলু মিয়া, জোহারা বেগম, আবু সাইমরা। কৃষক যদি না বাঁচে তাহলে অন্যরা কিভাবে বাঁচবে তা নিয়েও প্রশ্ন তুললেন সংশ্লিষ্ট কৃষকরা। 1000 টাকা করে বলে দিছে, কিছু পাইছে, কিছু পাইছি না। কারণ আমরা এভাবে আছি, 1000 টাকা দিয়ে আমরা সংসার চলে। হ্যাঁ, এবার 1000 টাকা দিয়ে তো আমরা সংসার চলে না। আমরা মায়ের পর মায়ের খাইতে আসি, কি করতাম আমরা, উপায় নাই। আমরা দিকে সরকার যদি কিছু লক্ষ্য করে তাহলে আমরা আরো কিছু মানে কৃষক হয়েছে দেশের মেরুদণ্ড, কৃষক না বাঁচলে দেশ বাঁচতো না। এটা সরকার। নাইট ডিউটি সেরে বাড়ি ফেরার পথে রবিবার সকালে মধুপুর থানাধীন দেবীপুর বাজার থেকে অপহৃত হয়েছেন কমলাসাগর দেবীপুর ফার্মে কর্মরত এক সরকারি কর্মচারী। সাথে অপহৃত হয়েছেন এক ব্যবসায়ীও। অবৈধ নেশা সামগ্রী, গাঁজা, ব্রাউন সুগার সহ প্রচুর নেশা সামগ্রী বেশ কিছুদিন পূর্বে পুলিশের হাতে ধরা পড়ে কমলাসাগর বিধানসভা এলাকার বেশ কয়েকজন পাচারকারী। নেশা কারবারিরা তাদের এই মালামাল পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার অভিযোগে ফার্মে কর্মরত রতন বর্ধন ও পোলট্রি মুরগির ব্যবসায়ী বিকাশ সরকারকে দেবীপুর বাজার এলাকা থেকে রবিবার সকালে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় বলে থানায় মামলা করেছেন অপহৃতদের পরিবার। যত টাকার নেশা সামগ্রী পুলিশ আটক করেছে সমস্ত টাকা তাদের ফিরিয়ে দেবার দাবি করা হয়েছে বলে অভিযোগ করেছে অপহৃতদের পরিবার। এদিকে ব্যবসায়ী এবং সরকারি কর্মী অপহরণের ঘটনা লিপিবদ্ধ হওয়ার পর ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে মধুপুর থানার পুলিশ। আচ্ছা, কাদের বিরুদ্ধে অভিযোগ করবেন? ওই তো যারা যারা নাম পাইছি, আমি কয়েকজনের নাম পাইছি, এরপর বাকি অন্যান্যরা আছে, 4-5 জনের নাম আমি পাইছি আর কি। মানে তারা নাম দিয়ে সেটা অন্যান্যরা লোকে আছে। আপনার হাজবেন্ড কি এখনো তাদের হেফাজতে? তাদের হেফাজতেই আছে। সন্তোষ ট্রফি গ্রুপ ডি লিগ পর্যায়ে ম্যাচে রবিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় সিকিম ও ত্রিপুরা। ম্যাচটি গোল শূন্য অবস্থায় শেষ করে পয়েন্ট ভাগাভাগি করে নেয় উভয় দল। এর আগের দিনে প্রথম ম্যাচে মণিপুর 2-1 গোলের ব্যবধানে পরাজিত মিজোরামকে। গ্রুপ ডি লিগ পর্বের 2টি ম্যাচের ফলাফল উপর ভিত্তি করে প্রথম স্থানে রয়েছে মণিপুর। 2 ম্যাচে 2টি জয় লাভ করে 6 পয়েন্ট সংগ্রহ করে। দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা 2 ম্যাচে 1টি জয় ও 1টি ড্র করে 4 পয়েন্ট সংগ্রহ করে। পয়েন্ট তালিকায় 2 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সিকিম এবং চতুর্থ স্থানে রয়েছে মিজোরাম। গ্রুপ ডি লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার দিনের প্রথম ম্যাচ খেলতে নামবে সিকিম ও মিজোরাম। দিনের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে ত্রিপুরা ও মণিপুর। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।